হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আমরা বিভিন্ন সময় এই যে স্বাস্থ্যমূলক যে আলোচনাগুলো করি তাতে আপনারা শুনে থাকবেন আমরা সব সময় বলি ওজন নিয়ন্ত্রণে রাখতে, ওজন কমাতে বলি। সেটা হাইপার টেনশন রোগীদের ক্ষেত্রেই হোক, কিডনি রোগীদের ক্ষেত্রেই হোক, ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রেই হোক, বা যারা হাঁটু ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রেও আমরা এই কথাটা বলি যে ওজন কমান। আর এই বিষয়টা নিয়ে আমরা সেভাবে আলোচনা করিনি যে কিভাবে ওজন কমবে। তো ঘটনা হচ্ছে যে এই ওজনটা কমবে কিভাবে। আসুন আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি এবং এই বিষয়ে আলোচনা করতে আছেন আমাদের শহরের ভীষণ প্রিয় একজন চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আপনি বিভিন্ন সময় আমাদের বলেন, সেটা হাইপার টেনশনের সমস্যা হোক, কিডনি সমস্যা হোক, ডায়াবেটিসের সমস্যা হোক, আপনি সবসময় বলেন ওজন কমাতে, কিন্তু আমাদের সঙ্গে বিস্তারিত আপনি কখনো আলোচনা করেননি যে ওজনটা আমরা কমাবো কিভাবে। মানে এটা আপনার প্রতি আমাদের একটা অভিযোগ যে আপনি এত কিছু আলোচনা করছেন অথচ কিভাবে আমরা ওজনটা কমাবো সেটাই আপনি বলছেন না। তো ভাবলাম যে আজকে এটাই আপনাকে জিজ্ঞাসা করি যে ওজনটা আমরা কমাবো কিভাবে, কিন্তু তার আগে জানবো আমাদের ওজন বাড়ে কেন। আমি আপনাদের একটা ইনফরমেশন দিই। এক সময় আমার ওজন ছিল 97 কেজি আচ্ছা। এবং আমার ছবি আছে, আমার ক্লিনিকে ছবি আছে, সেগুলো রাখা আছে। তারপরে আমার ওজন কমাই এবং এখন আমার ওজন হচ্ছে 68 কেজি। 68 কেজি? হ্যাঁ, আমি 29 কেজি কমিয়েছি আমার ওষুধ 63। ছাড়া। আমার আপনার হাইট আমার থেকে বেশি, অনেকটাই বেশি। মানে হ্যাঁ, সেই মানে আপনি মানে একদম দারুণ মেনটেন করেছেন আপনি। হ্যাঁ। হ্যাঁ। এবার এবার সেই ওজন কিভাবে কমলো? আমি ওষুধ ছাড়া কমিয়েছি। আচ্ছা। ওজন কমানোর ওষুধ আছে, কিন্তু ওষুধ ছাড়া কমিয়েছি কারণ আমি যে সময় ওজন কমিয়েছি সে সময় ওজন কমানোর ওষুধ অতটা পপুলার ছিল না। আচ্ছা। এই ওজন বাড়ার অনেকগুলো কারণ আছে। ওকে। আপনি যদি আমাকে বলেন যে ওজন বাড়ার কি কি কারণ হতে পারে, সবাই ভাববে যে খেয়ে বোধহয় ওজন বেড়েছে। আমি এরকম অনেক মানুষকে চিনি, জানি, যারা অতটা খাবার খায়নি কিন্তু তাদের ওজন বেড়েছে। তার মানে তাদের মেটাবলিজম স্লো। বলেন অনেকে যে আমি তো জল খেলেও আমার ওজন বেড়ে যায়। হ্যাঁ, বেজাল মেটাবলিক রেট অনেকটা কম, তাদের ওজন বাড়ে। আচ্ছা। কিছু কিছু অসুখ আছে, তাদের ওজন বাড়ে। কিছু হরমোনাল ইমব্যালেন্স আছে, হাইপোথাইরয়েডিজম, এগুলোতে ওজন বাড়ে। ওজন বাড়ে ইনঅ্যাক্টিভিটিতে। যেটা এখন আমাদের সব থেকে বেশি মানে বেড়ে গেছে আর কি। কাজকর্ম আছে অথচ আমরা হাঁটাচলা কম করছি, মানে মুভমেন্ট কম তাদের। বাচ্চা কাচ্চারা এখন আর মাঠে খেলছেন না। এক্স্যাক্টলি। কোনো বাচ্চাকে আমি দেখি না যে এখন মাঠে গোল্লা ছুট খেলতে বা ক্রিকেট খেলতে বা ফুটবল খেলতে, যেটা আমরা ছোটবেলায় আমরা করেছি। না, খেলে না, লোকে ডিজিটাল গেম খেলতে পছন্দ করে বেশি। ওজন বাড়ে অ্যালকোহলে। আচ্ছা, অ্যালকোহল খেলেও বাড়ে? হ্যাঁ, ওজন বাড়ে রাত জাগলে। আচ্ছা। ওজন বাড়ে কম খাবার খেয়েছেন অথচ যে খাবার খেয়েছেন যার ক্যালোরি বেশি, ফাইবার কম। আপনি এতটা সবজি খাওয়া আর এতটা আইসক্রিম খাওয়ার মধ্যে তফাৎ আছে। তফাৎ আছে, অনেক তফাৎ। বুঝেছেন আমি কি বলতে চাইছি? জেনেটিক ফ্যাক্টর একটা কাজ করে। জেনেটিক ফ্যাক্টরের মধ্যেই কিন্তু আমার এই ইনফ্লামেশন, আমার এই শরীরের ওজন বেড়ে যাওয়া, বেসাল মেটাবলিক রেট, এগুলো সব পড়ে যায়। আর ওজন বাড়ে কিছু ওষুধে, যেমন পায়োগ্লিটাজোন, স্টেরয়েড গ্রুপের ওষুধ, এগুলোতে ওজন বাড়ে। আচ্ছা। আরো বিবিধ কারণ আছে। তাহলে আপনি বুঝতে পারছেন কেন ওজন বাড়ে। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি। অনেকে বলেন যে আমি সকালে তেমন একটা কিছু খাই না, আমি সকালে বেলা বলতে গেলে আমি না খেয়েই থাকি, একটা চা আর একটা বিস্কিট খাই, তো তাতেও আমার ওজন বেড়ে যাচ্ছে। তো এই যে সকালের চা বিস্কুট, এটা থেকে ওজন বাড়ে? শুধুমাত্র চা বিস্কুট খেলাম আমি আর আমি সকালে কিছু খেলাম না, তারপরেও তাদের ওজন বেড়ে যাচ্ছে? হ্যাঁ, এটা একটা স্টাডি হয়েছিল, একটা বৈজ্ঞানিক গবেষণা। আচ্ছা। দেখা গেছে যারা ব্রেকফাস্ট করেন না, স্কিপ করে যান, ব্রেকফাস্ট স্কিপ করেন, প্রপার ব্রেকফাস্ট যারা করেন না, তাদের ওজন বেশি বাড়ার সম্ভাবনা। এটা খুব জানা দরকার। ভাবেন অনেকে যে আমি তো সকালবেলা কিছু খেলাম না, আমার ওজন কি করে বাড়ছে। মানে এটা একটা না, আমার এই প্রশ্নটাও ওই জন্যই করা ছিল আপনাকে, যাতে মানুষ জানতে পারে যে এই যে সকালবেলা ব্রেকফাস্ট স্কিপ করা বা প্রপার ব্রেকফাস্ট না করাটাও কিন্তু আপনার ওজন বাড়ার একটা এই যে কারণ। সকালবেলা প্রপার ব্রেকফাস্ট করলো না, তারপরে নেক্সট যে মিলটা খেলো, বডি ভাবছে এ বেটা দুর্ভিক্ষের কবলে পড়েছে, তাহলে খাবারটা কেন সকালবেলা আমার কাছে এলো না। ঠিক। তার মানে নেক্সট খাবারটা নাও আসতে পারে এই খাবারের পরে,
মনে করো সে লাঞ্চে কিছু একটা খাবার খেলো, বডিতে একটা হরমোন থাকে তার নাম গ্রেলিন, ও চেঁচে সব ক্যালোরি বার করে নেবে ওখান থেকে, বডিতে অনেক ক্যালোরি ঢুকে যাবে, আচ্ছা। তাদের মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যে লেপটিন গ্রেলিনের যে রেশিও বডিতে, যেটা আমাদের অ্যাপেটাইট কন্ট্রোল করে, স্যাটাইটি কন্ট্রোল করে, সেইটা ঘেটে যায়, আচ্ছা। তাতে আমাদের ওজন বেড়ে যায়। এবং ব্রেকফাস্ট স্কিপ করলে নেক্সট যে মিলটা আপনি খাবেন সেটাতে আপনি বেশি খাবার খেয়ে নেবেন, তখন বেশি খিদে পাবে, এবং আমাদের পেট থেকে মাথায় ইনফরমেশন যেতে 20 মিনিট টাইম লাগে। আচ্ছা। আপনার যে পেট ভরে গেছে এটা মাথা বুঝবে 20 মিনিট বাদে। আপনি যখন খিদে পেয়েছে গপ গপ করে খাচ্ছেন, অনেকটা খাবার খেয়ে নিয়েছেন, তারপরে ব্রেনে তারপরেও সিগন্যাল গেছে অনেক পরে যে আপনার ততক্ষণে পেট অনেক ভরে খাবার, গেছে, তারপরেও আপনি এক্সট্রা খাবার খেয়ে নিয়েছেন, তার জন্য ওজন বাড়ে। তাহলে বুঝতে পারছেন কেন ওজন তারপরে বাড়ে। ইনফরমেশনটা তো এখন আরো ডিলে হয়ে যাচ্ছে, কারণ আপনি খেতে খেতে মোবাইল দেখছেন, টিভি দেখছেন। হ্যাঁ, খেতে খেতে মোবাইল দেখছি, দিকে পেট তখনও ভরেনি, পেটে ইনফরমেশনটা অ্যাকচুয়ালি যায় হচ্ছে স্টমাক স্ট্রেচিং হওয়ার জন্য খাবার গিয়ে, সেখানে নার্ভ এন্ডিংস গুলো আছে, নিউরো হরমোনাল কিছু মেকানিজম আছে গাট ব্রেন অ্যাক্সিসের সঙ্গে সম্পর্কিত, তারা আমাদের ব্রেনে ইনফরমেশন পৌঁছায়, বেটা তুমি অনেকটা খেয়ে নিয়েছো, এবার থামো তো। এবার আপনি যদি ধীরে ধীরে খান তাহলে সেটার সম্ভাবনা কম হয়। যখন পেট একদম খালি নেই, অল্প একটু ভর্তি আছে, তখন আপনি খাবার ইচ্ছা করে স্লোলি খাবেন। একদমই তাই। যখন পেটে অনেক খিদে, তত গপ গপ করে খাবেন, একদমই তখন তাই। বেশি খাবার ঢুকে যেতে পারে, অনেক ক্যালোরি ঢুকে যেতে পারে, ওজন বেড়ে যেতে পারে। সেটা ব্রেকফাস্ট স্কিপ করাটা বুদ্ধিমানের কাজ না। আপনাকে যদি বলে বেস্ট, আমার একজন পেশেন্ট আছেন, তিনি একদম খ্রিস্টান, আমার পাড়াতেই থাকেন, নাম বলবো না, তিনি লিন অ্যান্ড থিন, আচ্ছা। তার ওয়াইফও লিন অ্যান্ড থিন, আচ্ছা। খুব শিক্ষিত দুজনে। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি খান বলুন তো। না, তিনি ডায়াবেটিক, এবং তিনি আমাকে বলেছেন এই মাঝে মাঝে ডেজার্ট খেতে পছন্দ করি, খাইটাই, আপনি বারণ করলেও আমি সেটা ছাড়তে পারবো না, আমার আইসক্রিম কেক খেতে ভালো লাগে, আর ওনারা একটু কেক টেক বাড়িতে বানিয়েও খান, আমাকে অনেকবার দিয়ে গেছে। তো আমি তাকে বললাম যে আপনি স্লিম থাকেন কি করে। উনি আমাকে একটা কথা বলেছিলেন, মাই বেস্ট মিল ইজ মাই ব্রেকফাস্ট। আচ্ছা। উনি যা খান সারাদিনের 60 to 70% ব্রেকফাস্টে খান, আচ্ছা। লাঞ্চে 20% খান, ডিনারে 10% কোনোদিন খান না, এরকম। এবং ডায়াবেটিস ওনার দারুণ কন্ট্রোলে, লিন আমরা এবং থিন। মূলত উল্টোটাই করি। আর আমরা ব্রেকফাস্ট খাই না, লাঞ্চে একটু খাই, রাত্রে বাড়িতে ফিরে এত খাবার খাই। ইউরোপিয়ানসদের মধ্যে এটা আছে, ওরা বলে যে সকালবেলা তুমি যখন বেরোবে, মানে সকালের খাবারটা যেন তোমার হেভি হয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে যাতে তুমি সারাটা দিন যাতে তুমি তোমার সেই এনার্জিটা থাকে, যেন তুমি যে কাজে বেরোচ্ছ, সারাদিন তো তুমি কাজ করবে, তার জন্য ওরা বলে যে সকালের যে ব্রেকফাস্টটা একদম যেন ঠিকঠাক হয়, প্রপার যেন হয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, যেটা আমাদের মধ্যে সেরকম হয় না। একটা চা একটা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম, বললাম, তারপরে হ্যাঁ, রাস্তায় পরোটা খাচ্ছি, লুচি খাচ্ছি, হ্যাঁ, বিকেল বেলাতে এক প্লেট নুডলস, দুটো রোল খেয়ে নিলাম, রাত্রিবেলাতে না আজকে খাওয়া দাওয়াটা দিনটা ভালো যায়নি, দুটো বিরিয়ানি নিয়ে আসি বলে, মানে খাবারের কোনো সিস্টেম নেই। আমরা চেষ্টা করি যে সবাইকে বলতে যে সারাদিনে ব্রেকফাস্টটা ভালো করে খেয়ে নিন, লাঞ্চটা একটু খান, ডিনারটা কম খান। এবং আগে আমি উল্টোটাই করতাম। আগে আমি যখন ছোট ছিলাম তখন ব্রেকফাস্টে কম খেতাম, স্কুলে যাওয়ার সময় কম খেতাম, স্কুল থেকে ফিরে এসে কম খেতাম, রাত্রে অনেকটা খেয়ে নিতাম, তাতে আমার ওজন বেড়ে যেত বা বেড়ে গেছিল। এখন চেষ্টা করি ব্রেকফাস্টটা প্রপারলি খেতে, লাঞ্চে কম খেতে, ডিনারে একটু কম খেতে, এবং আমি 3টে মিলই খাই এখন, এবং আমি কোনো ইনবিটুইন স্ন্যাকিং করি না। আচ্ছা। আর তাতে কোনো অসুবিধাও হয় না, তাতে ওজনটা খুব বেশি বাড়ে না, আমি তো খুব মোটা হয়ে যাই, মানে আমার ওই মেটাবলিজম স্লো আর কি, তার জন্য আমি এক্সারসাইজও করি। এবার রোগা হওয়ার অনেকগুলো স্টেপ আছে, এবার আপনি কোন ব্যাপারটা নিয়ে আমার কাছ থেকে জানতে চান বলুন, আমি সেটা বলছি। তাহলে মোটামুটি একটা ওভারঅল জিনিসই আমি জানতে চাইবো, যে যারা বুঝতে পারছেন, এবার তাদের হয়তো একটা জেনেটিক ফ্যাক্টর তো থাকে মোটা হওয়ার, আর একটা হচ্ছে মানুষ এমনি এরকম খাওয়া দাওয়া করে, বাজে লাইফস্টাইল মেনটেন করে যারা মোটা হয়ে গেছেন এবং তারা চাইছেন এখন কমাতে, তারা কিভাবে কমাবেন? যারা এই, আমি জেনেটিকটা আমি পরে রাখছি, ছেড়ে দিচ্ছি, আমি এই বাকিদের কথা আমরা আলোচনা করি। মোটা থেকে রোগা হতে গেলে ক্যালোরি রেস্ট্রিকশন করতে হবে। এটা খুব, মানে ক্যালোরির ক্যালকুলেশনটা প্রত্যেকের জানা উচিত। হ্যাঁ, এবং ওই জিআই যেটাকে আমরা বলি সেটাও জানা উচিত প্রত্যেকে, যে কতটা আছে খাবার এবং কোন খাবারে কতটা ক্যালোরি আছে সেটা জানা দরকার। মানে খাবার হয়তো এইটুকুনি, ক্যালোরি অনেক, আইসক্রিমে দুটো স্কুপ, হ্যাঁ, খাবার এইটুকু কিন্তু অনেক ক্যালোরি। হ্যাঁ, আপনি এতটা শশা খেলেও অতটা, ক্যালোরি শাকালু খেলেও অতটা কিন্তু আপনার ক্যালোরি ভিতরে ঢুকবে না। মানে ক্যালোরির ক্যালকুলেশনটা থাকা মানে
একান্ত মানে দরকার, দরকার। যারা ওজন কমাতে চান, যে আমি কি খাচ্ছি, আমার কতটা মানে ক্যালোরি আমার ইনটেক হচ্ছে। আপনি দুটো রুটি খেলেন, সে মানে তাতে জানা ক্যালোরি আপনার ইনটেক হলো, একটা ভাজা পরোটা খেয়ে নিলেন, অনেক বেশি ঢুকে গেল ক্যালোরি। এক্স্যাক্টলি। হ্যাঁ। তো আমি যারা এই রোগ মোটা হয়ে গেছেন, ওজন বেড়ে গেছে, যারা রোগা হতে আমার কাছে আসেন, আমি প্রথমে বলি যে আপনি শ্রেয়ার সঙ্গে দেখা করুন, ডায়েট চার্ট আগে বানান। ডায়েট চার্টটা ওই আপনার কাস্টমাইজ ডায়েট চার্ট না বানালে আপনাকে আমি যাই ওষুধ দিই না কেন, যাই বলি না কেন, আপনি রোগা হবেন না। কারণ হিসাবটা আমি আপনাকে করে দিতে পারবো না। আপনি কি খাবেন আমি বলে দিতে পারবো। আপনি শাকসবজি ফলমূল বেশি খাবেন, ভাত কাট ডাউন করবেন, রুটি কম খাবেন, চিনি ময়দা খাবেন না, জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাবেন না, ইন বিটুইন স্ন্যাকিং করবেন না, ভাজা খাবার অ্যাভয়েড করবেন, কোল্ড ড্রিঙ্ক খাবেন না, অ্যালকোহল খাবেন না, এই খাবেন না বলে দিলাম। কোনটা খাবেন কত ক্যালোরিতে সেটা শ্রেয়াই ঠিক করে। এবং আমার কাছে যারা শিক্ষিত ডায়েটিশিয়ানই আপনাকে বলতে গাইড পারবে, করতে পারবে, নাহলে করতে করতে পারবো না। মানে তার শুধু যে সে আমার কাছে আসছে, যে আমার কাছে এলো একটা অনেক আশা নিয়ে, তাকে আমি সার্ভিসটা দিতে পারলাম না, তার কাজ হলো না, সেটা লাভ নেই। একদম। এবার অনেকে বলেন যে আমি কি অন্য কোনো ডায়েটিশিয়ান দেখিয়েও করতে পারি, নিশ্চয়ই করতে পারি, নাথিং রং ইন ইট, কিন্তু কাউকে দেখাতে একটা হবে এবং তাকে ডায়েট প্ল্যান করতে হবে। এই যে আপনি যে খাবারগুলো খেতে না করলেন, সেটা তো একটা হেলদি লাইফস্টাইল যারা মেনটেন করে তারা এটা মেনটেন করেন, যে আমি ভাই আইসক্রিম খাবো না, আমি পেস্ট্রিজ, প্যাটিস, নুডলস, বার্গার, হ্যাঁ এগুলো আমরা খাবো না, তো পিজা আমরা খাবো না, পিজা, পাস্তা, মোমো, ধরে নিন আরো যে সমস্ত ফাস্ট ফুড যেগুলো আছে সেগুলো আমরা খাবো না, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে খাবোটা। আবার অনেকে বলেন এই খাবারগুলোকে একদমই খাবো না, যেগুলো বললেন, আরে খাবেন, একটু মাত্র খাবেন, কিন্তু ওভারঅল যেটাকে আপনাকে রেস্ট্রিক্ট করতে হবে, তাহলে খাবেনটা কি, খাবোটা কি। তাহলে আমার একদিনের আমি ডায়েটটা আমি বলি বেশ, যে আমি মোটামুটি কি খাই। আমি সকালবেলা ফল বাদাম খাই, একটা টোস্ট খাই, সেটা মাল্টিগ্রেন টোস্ট খাই, আচ্ছা, একটা ডিম খাই অথবা দুটো ডিম খাই, আচ্ছা, লিকার চা খাই আমি চিনি ছাড়া, চিনি ছাড়া। হ্যাঁ, আমি দুপুরবেলাতে গিয়ে স্যালাড খাই, মাছ খাই, যেদিন খুব খিদে পায় একটা রুটি খাই, নালে খাই না, আর সবজি খাই, আর ঘন ডাল খাই, ডাল সেদ্ধ, আচ্ছা, বা ছোলা সেদ্ধ, বা মটর সেদ্ধ, বা ছোলার ডাল পাওয়া যায়, ছোলার ডাল সেদ্ধ। সন্ধ্যেবেলা আমি কিছু খাই না, আর ডিনারে গিয়ে ওই 2 পিস চিকেন বা একটু স্যালাড খাই, বা বাড়িতে যা কিছু একটা সবজি থাকলো সেই সবজি খাই, মোটামুটি এই খাবার। এবার এই খাবারের প্যাটার্ন শুনে আপনার মনে হতে পারে ওই তো অনেক দামি জিনিস খায় ডাক্তারবাবু, ডাক্তারবাবুর অনেক টাকা আছে, সেসব কিনে কিনে বোধহয় খায়। আমি বলছি আমার এই খাবার রেগুলার খাই, এবং এই খাবারের খরচ অত্যন্ত কম পড়ে, কারণ আমরা বাইরে থেকে খাবার আনিয়ে খাই না। বাইরে খাবার এনে অনেকে খান, যারা মনে করেন এই খাবার খেয়ে অনেক খরচা হবে, তারা প্রত্যেকদিন 300 টাকা, 350 টাকা, 400 টাকার বাইরের খাবার খান। এই খাবার খেতে আমাদের 3 জন প্লাস আমাদের একজন ডোমেস্টিক হেল্প আমাদের সঙ্গে থাকেন, এই মানে আমার বাচ্চা আর আমরা 2 জন আর ডোমেস্টিক হেল্প, এই সবের এই খাবারের খরচা কিন্তু 6 থেকে 7,000 টাকার বেশি পড়ে না সারা মাসে। তাহলে মানে জাস্ট আপনাকে বুঝে খেতে হবে যে আমি কি খাচ্ছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, বিকেল বেলা আপনার খিদে পেলো, আপনি একটা পিজা কিংবা বার্গার এনে খেয়ে নিলেন, এই তো বদ অভ্যাস। এবার যারা দেখেছি, যারা আমাকে এই প্রশ্নগুলো করেন, দেখুন তো অনেক দাম, তারা প্রায় 12-13 হাজার টাকা খাবারের জন্য খরচা করেন 4 জনের জন্য, এবং ইট ইজ এক্সপেন্সিভ। বাইরেও খরচা করছেন, বাড়িতে 12-13 হাজার টাকা খরচা মানে অনেক খরচা কিন্তু। এবার অনেকে জিজ্ঞাসা করবেন যে ডাক্তারবাবু কোনো ওষুধের কথা বললেন না, এরকম কি কোনো ওষুধ আছে যে খেতে আমি রোগা হয়ে যাব? ইন্ডিয়াতে ওবেসিটির জন্য অ্যাপ্রুভড ওষুধ আছে দুটো এখন, GLP-1 অ্যাগনিস্ট বলে আর অর্লিস্টাট, একটু আমরা এগুলো ইউজ করি। প্রত্যেকটারই কিছু সাইড এফেক্ট আছে, কিন্তু এই মোটা হয়ে যাওয়া ও ওজন বেড়ে যাওয়ার যে সাইড এফেক্ট, তার চেয়ে ওষুধের সাইড এফেক্ট কম। আচ্ছা, সেগুলো আমরা ইউজ করি। এবং আমরা কোমরবিডিটি গুলো, যেগুলো যার জন্য ওজন আরো বেশি বাড়ছে, থাইরয়েডের সমস্যা আছে কিনা, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এগুলোকেও কন্ট্রোল করি। ওই একই সঙ্গে করি, একই সিটিং এ, সবটাই পুরোটা হ্যান্ডেল করি। ওজন নয়, বাকিগুলো কন্ট্রোল। আপনি থাইরয়েডের কথা বললেন, থাইরয়েডের জন্য তো ওজন বাড়ে, এছাড়াও পিসিওডি বা পিসিওএস বলে যে সমস্যাটা হয়, সেটার জন্য কি ওজন বাড়ে, না ওজন বাড়ার জন্য পিসিওডি পিসিওএস এর মতন সমস্যা হয়? দুটো একেবারের সঙ্গে সম্পর্কিত। ওজন বাড়ার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য পিসিওএস হয়, আর পিসিওএস হলে আমাদের ওজন আরো বাড়তে থাকে, কারণ এটা ভিসাস সাইকেল, ইনসুলিন রেজিস্ট্যান্স চলতে থাকে। তাই জন্য ব্রেক করতে গেলে মেটাবলিক ডিজিজের যে আর্মস গুলো আছে, ফ্যাটি লিভার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের সমস্যা, ইউরিক অ্যাসিড, থাইরয়েডের সমস্যা, এই যে প্রবলেমগুলো, এগুলোতে ওজন বেড়ে যেতে গেলে, ব্রেক করতে গেলে আপনাকে ওজন কমাতে হবে। মেটাবলিক ডিজিজ ব্রেক করতে গেলে, ফ্যাটি লিভার কমাতে গেলে ওজন কমাতে হবে।
মানে এই যে হরমোনাল যে ডিসঅর্ডার, এগুলো তো একরকম হরমোনাল ডিসঅর্ডারও বলা নিশ্চয়ই। যেতে পারে। তো এইগুলোকে ব্রেক করতে গেলেও আপনাকে সেই ওজনটাই কমাতে হবে, ওজনটা কিন্তু কমাতে হবে। এদের পক্ষে ওজন কমানোটা খুব কষ্ট হয়ে মানে পড়ে। কিন্তু অসম্ভব নয়। না, অসম্ভব আমরা না, কিন্তু এরকম প্রচুর পিসিওএস হুম, রোগীর ওজন কমিয়েছি, তারা অনেক ভালো আছে, তারা মেটফরমিন খেত, হরমোনাল পিলস খেত, সেগুলো থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে। এবং এর জন্য আমি থ্যাঙ্কফুল শ্রেয়াকে। শ্রেয়া দারুণ ডায়েট চার্ট এগুলো থেকে গাইড করে দেয় এবং তার জন্য পেশেন্ট লক্ষ লক্ষ পেশেন্টের উপকার হয়েছে। না, মানে আমি দেখি, মানে আমি যখন আসি এখানে আমি দেখি শ্রেয়া ম্যামের চেম্বারে অলওয়েজ একটা ভিড় লেগেই থাকে, হ্যাঁ। রাস থাকে। আচ্ছা, আরো একটা জিনিস আমি জানতে চাইবো আপনার কাছে, এই যে আমরা পিসিওডির কথা আলোচনা করলাম, থাইরয়েডের সমস্যা নিয়ে আলোচনা করলাম, এগুলো নিয়ে আমি শুনেছি যে মহিলাদের প্রেগন্যান্সি আসতে সুবিধা হয়, ওবেসিটি থাকলেও তো প্রেগন্যান্সি আসতে সমস্যা হয়। নিশ্চয়ই, হ্যাঁ, অনেক মিসক্যারেজ হয় শুধুমাত্র ওজন বেশি ওজন বেশি থাকার জন্য। থাকার জন্য, মানে মানে মিসক্যারেজ বা আপনি যদি প্রেগন্যান্সি মানে কনসিভ এবার করতে যদি কনসেপ্ট যদি অসুবিধা। করেও যায়, দেখা হ্যাঁ। গেছে যাদের ওজন বেশি তাদের মধ্যে জেস্টেশনাল ডায়াবেটিস হচ্ছে, হুম, বাচ্চার প্রবলেম হচ্ছে, বাচ্চার জন্মের পর প্রবলেম হচ্ছে, উচ্চ রক্তচাপের প্রবলেম হচ্ছে, ওবেসিটি থেকে প্রি এক্লেমশিয়া, এক্লেমশিয়া। তো ওজন কমানোটা অত্যন্ত জরুরি, ভীষণ জরুরি, ভীষণ। হ্যাঁ। শুধু দুঃখের ব্যাপার এটাই, আজকালকার 10-11 বছরের বাচ্চারা আসছে অনেক ওজন নিয়ে। গত সপ্তাহে আমার কাছে একজন 12 বছরের বাচ্চা এসছে, 98 কেজি বডি ওয়েট। ও মাই গড। তার ইউএসজি রিপোর্ট এসছে গ্রেড 2 ফ্যাটি লিভার। আমি তার ইনসুলিন রেজিস্ট্যান্সের টেস্ট, ডায়াবেটিসের টেস্ট, কোলেস্ট্রল এগুলো করতে দিলাম, শিওর এগুলো সব বর্ডার লাইন অথবা বেশি আসবে। এবং তার ব্লাড প্রেশার চেক করে দেখলাম 130/80, যেটা 12 বছরের বাচ্চার 130/80, একদম বর্ডার লাইনে বর্ডার লাইনে চলে এসছে। দুঃখ হয় দেখে। ইনঅ্যাক্টিভিটি, বাড়িতে মোবাইল ফোন, বসে আছে, হাঁটছে না বাচ্চা, চলছে না। বাবা মারা বাচ্চা যা বায়না করছে, বাইরে থেকে পিৎজা এনে দিচ্ছে, এই সন্ধ্যে পিৎজা, পরের সন্ধ্যেবেলাতে নুডলস, তারপরের সন্ধ্যে রোল, বাবা তারপরের মাও সন্ধ্যে চিন্তা মোমো। করছে কে এখন রান্নাঘরে গিয়ে ছেলে মেয়ের জন্য আসলে খাবার তা নাই, তৈরি বাবা করবে। মারা ওরা ওই খাবারই অভ্যস্ত, তারাও খেতে চাইছে, তারা ভাবছে কখন বাচ্চা বললে আমি এনে সেই অজুহাতে খেতে পারবো। বুঝতে পেরেছেন? ফলে দেখছি বাবা মারাও অভ্যস্ত, বাবা মারাও সেরকম চেহারা, তারাও সচেতন নন। তারা, এইটা বললাম যে গুড ফুড মানে তারা ভাবেন যে বোধহয় এক থালা ভাত, এতটা আলু সেদ্ধ, এর চেয়ে সাদা খাবার তো আর কিছু হতে পারে না। পৃথিবীতে সব সাদা খাবারই যে ভালো না। যে আমি যখন বলেছিলাম প্রথম যে 5টা সাদা খাবার আপনারা যদি বাদ দেন বা কমিয়ে ফেলতে পারেন তাহলে ভীষণ হইচই হয়েছিল। পরে সবাই অ্যাডমিট করেছেন আমি ঠিকই বলেছি, যে একদম। সাদা চাল, ময়দা, দুধ, চিনি আর নুন, এই 5টা সাদা খাদ্য উপকরণ আমি বলেছিলাম এগুলো কমিয়ে ফেললে আপনার শরীর ভালো থাকবে। তখন প্রথম প্রচুর আলোড়ন হয় আজ থেকে 1.5 বছর আগে, জানি। তখন সবাই সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। করতেই হবে না, কারণ আপনি যে ইনফরমেশন গুলো আমাদের সঙ্গে শেয়ার করেন সেগুলো তো সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক। মানে এমন তো নয় যে আপনি আপনার মানে মন গড়া আপনি কথা না, আমি বলেন। মন গড়া কথা বলি না। মানুষের বুঝতে হয়তো একটু সময় লাগবে, মানুষের অ্যাওয়্যার হতে একটু সময় লাগবে, কিন্তু আমরা তো চেষ্টা করছি মানুষ যাতে বোঝে বিষয়গুলো, যে Exactly. ভাত, ময়দা বা এই যে চিনি, এই যে খাবারগুলো যে একেবারে আদৌ খুব যে ভালো খাবার না, আপনি খান ঠিক আছে, কিন্তু ওটার উপর বেস করেই আপনার সারা দিনের মানে খাদ্যাভ্যাস গড়ে উঠবে এটা আমরাও চাই না। কারণ অনেক রকম খাবার আছে। আপনি যখন ডায়াবেটিস রোগীদের যখন ডায়েট নিয়ে বলেন, অনেকে এখানে কমেন্ট করে আমাদের এখানে যে খাবোটা কি, আসলে এনারা না বাকি খাবারগুলো ওনারা দেখতে পান না, যে কত খাবার আছে বাজারে। আমি যদি একটু পড়াশোনা করি, আমি যদি একটু খুঁজে নিই, আমি যদি কোনো ডায়েটিশিয়ানের কাছে পৌঁছাই, Exactly. অনেক খাবার আছে যে খাবারগুলো মানে খেলে আপনার ওজন কমবে, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, আপনার হাইপারটেনশন কমবে, আপনার কিডনি সুস্থ থাকবে, মানে অনেক কিছুতে আপনি উপকৃত হবেন। আরেক গ্রুপের মানুষদের কথা আমার বলা হলো না, সেটা হচ্ছে বেশ কিছু মানুষ আছেন যারা একটু ড্রিঙ্কস করতে ভালোবাসেন, সেটা অকেশনালি এক আধ দিনও করেন, কেউ কেউ রেগুলার করেন, আবার কেউ কেউ কোল্ড ড্রিঙ্কসটাও খেতে পছন্দ করেন। আমি দুরকম ড্রিঙ্কসের কথা বললাম, আপনি নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। তো এইগুলো কি কোনোভাবে ওজন বাড়াতে হেল্প করে? অ্যালকোহল তো ওজন বাড়ায়, কারণ অ্যালকোহলের মধ্যে ওপেন ক্যালোরি আছে, এমটি ক্যালোরি, সেগুলো আমাদের শরীরে ওজন বাড়িয়ে দেয়। প্লাস অ্যালকোহলের সঙ্গে অনেকে জাঙ্ক ফুড খান, অনেক কিছু খান যেগুলোতে খুব রিফাইন সুগার আছে, রিফাইন কার্বোহাইড্রেট, সেগুলোতে ওজন বাড়ে। আর কোল্ড ড্রিঙ্ক মানে, কোল্ড ড্রিঙ্কটা কি সেটা আপনি যদি অ্যাসেস করেন, আপনি গিয়ে দেখবেন কোল্ড ড্রিঙ্কটা খারাপ। কোল্ড ড্রিঙ্কটা হচ্ছে একটা রঙিন পানীয় যার মধ্যে চিনি আছে, যার মধ্যে আর্টিফিশিয়াল ফ্লেভারিং এজেন্ট আছে এবং আর্টিফিশিয়াল কালার আছে। এই আর্টিফিশিয়াল কালার হচ্ছে হেভি মেটালস। আচ্ছা, এই চিনি খেয়ে ওজন প্রচুর বেড়ে যায়। আমার প্রচুর চিনি থাকে, আপনি কোল্ড ড্রিঙ্কস এর ইয়েতে মানে ইনগ্রেডিয়েন্টস এ মানে লেখাই থাকে। একটা 300 ml
কোল্ড ড্রিঙ্কের মধ্যে 6 চামচ চিনি থাকে, শুধু অনেক তাই নয়, sugar। প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে যেটা লোকে লোকে মানে জানে না। ইগনোর করে যায়। প্লাস হেভি মেটালস থাকে যেগুলো কিডনিরও ক্ষতি করে। হুম। ফলে অ্যালকোহল এবং কোল্ড ড্রিঙ্ক দুটো সমান ক্ষতিকর। অ্যালকোহল ছেড়ে দিয়ে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছেন মানে আপনি একদম কোনো পুণ্যের কাজ করছেন ব্যাপারটা তা না, ওটা আপনার শরীরের জন্য হার্মফুল। দুটোকেই অ্যাভয়েড করুন। তার মানে এই দুটো খেলে ওজন বাড়বে বাড়বে। আপনার। এখন ঘটনা হচ্ছে যে যারা ভাবছেন, মানে যারা একটু রোগা আছেন আর ভাবছেন যে আমি এই দুটো খেলে আমার ওজন বেড়ে যাবে, তারাও কিন্তু ভুল করবেন। ওজন বাড়া ছাড়া হ্যাঁ। অন্যান্য হেলথ হ্যাজার্ডসও আছে, কারণ কোল্ড ড্রিঙ্ক খেলে কিডনি খারাপ হয়, কোল্ড ড্রিঙ্কস খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে, কোলেস্ট্রলের সম্ভাবনা বাড়ে, আর অ্যালকোহল শরীরের মধ্যে অনেক ধরনের ক্যান্সার তৈরি করতে পারে, ইনক্লুডিং আমাদের লিভার খারাপ করতে পারে, কিডনি খারাপ করতে পারে। সুতরাং যারা ভাবছেন যে অ্যালকোহল খেয়ে কোল্ড ড্রিঙ্ক খেয়ে ওজন বাড়াবেন, খুব সাবধান, তাদের শরীর অন্য কোনোভাবে খারাপ হবে। তবে হ্যাঁ, আপনাদের জন্য আমরা একটা পরবর্তীতে ভিডিও আনবো, মানে কিভাবে মানে হেলদি ওয়েতে আপনারা যদি রোগা হন তাহলে কিভাবে আপনারা একটু মোটা হবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আজ এ পর্যন্তই। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা করে রাখুন। আমরা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং যেগুলো শুনলে আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।